নবমুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তারা কেন পাবে না? তাদের অবশ্যই তাদের মতো ভাতা এবং তাদের যে সম্মানী আছে, তাদের পরিবারের যে সুযোগ সুবিধা আছে, এটাও তারা ভোগ করার দাবি রাখে এবং সেই দাবি নিয়ে আমরা আজকে ইয়াতে নামছি ইনশাআল্লাহ। এর কঠোর বিচার হবে, এর কাটে কাটে লবণ ভর্তি হবে শরীরে। কিংবা যারা আহত হয়েছেন অবশ্যই তাদের মুক্তিযোদ্ধা যে করা হয়, মুক্তিযোদ্ধাদের যে সুবিধা দিতে হয়, তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে এবং যারা আহত আছে তাদের সুচিকিৎসা করে, যারা পঙ্গু আছে তাদের পরিবারে অবশ্যই কোনো যে সুস্থ আছে বা যে চাকরি পাওয়ার মতো উপযুক্ত আছে তাদেরকে একজনকে সরকারি চাকরি দিতে হবে। অন্তত তারা জানি সমাজের বোঝা হয়ে না থাকে। তাদের একজনকে চাকরি দিলে অন্তত তারা জানি তাদের পরিবারে ওই ভাইয়ের সহযোগিতা, ভাই চাচার সহযোগিতা, ওই ভেস্তার সহযোগিতায় তাদের বাকি জীবনটা যেন তারা পার করতে পারে। অন্তত সরকারি এই দিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য, সংস্কারের জন্য তারা আজকে যুদ্ধ করেছে, তারা জীবন দিছে, তারা রক্ত দিছে। তাহলে যারা ৭১ মুক্তিযুদ্ধে যারা রক্ত দিছে, জীবন দিছে, তারা যদি ভাতা পায়, তারা যদি সম্মানই পায়, কেন তারা এই নবমুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তারা কেন পাবে না? তাদের অবশ্যই তাদের মতো ভাতা এবং তাদের যে সম্মানী আছে, তাদের পরিবারের যে সুযোগ সুবিধা আছে, এটাও তারা ভোগ করার দাবি রাখে এবং সেই দাবি নিয়ে আমরা আজকে ইয়াতে নামছি ইনশাআল্লাহ। যারা নিহত করেছে, গুলি করেছে, তাদের সমস্ত জবাব দিতে হবে এদের, মানে এদেরকে ধরতেই হবে। প্রধানমন্ত্রী আগের থেকে বলান দিয়ে চলে গেছে ভারতে, আজ যে কটা ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী, তারপরে এইটা আমির হোসেন আমু, একে তো আগে ধরার দরকার ছিল। এরা তো দুর্নীতিবাজ। গরিবের মেয়েরা গার্মেন্টসে কাজ করে, কয়টা বেতন দেয় তাদের? লেবার পড়ে পড়ে মারা যায়। আমি ঢাকা সংখ্যা লেবার পড়ে মারা গেছে, আমি দিয়েছি রক্ত দিয়ে। আমি বাংলাদেশ সর্বোচ্চ রক্তদাতা, 118 রক্ত আমি দিছি। আমার কেউ নেই ঢাকায়, খুলনায় বাড়ি, বটেঘাটে বাড়ি আমার, কাকু বটেঘাটা। আমি 46 রক্ত দিচ্ছি। কত মানুষের দেশে অসহায়। এখনও গণতন্ত্র করতে গেলে যার অন্য তাকে দিতে হবে কাকা। কেউ এইভাবে মরবে আমি তা চাবো না। একটা ছেলে মারা গেলি বাপে আয় করে, মায়ের 10 মাস 10 দিন গর্ভে রাখে। ছেলে মারা গেলি মা বাপে সহ্য করতে পারে না। এই যে প্যালেস্টাইনি কত মানুষ হত্যা করতেছে জেলে, হ্যাঁ, এর কঠোর বিচার হবে, এর কাটে কাটে লবণ ভর্তি হবে শরীরে। ওবায়দুল কাদের, আবার এরা শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মন্ত্রী, আর ওই এরা আমির হোসেন আমু, এই 4 শয়তান হলো বড় শয়তান। ইবলিস জাহাজ বানাতে পারবে না। আমাদের ছেলেবেলে গুলি করে মেরে ফেললো, কত ছেলে মারিছে কও। এভাবে কেউ সহ্য করবে না। ওরা আমারও গুলি দিল সেদিন, আমি ভাগ্যিস ভালো দালান লাভ দিয়ে আমার সামনেই পড়িল হেলিকপ্টারতে। আমাদের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার হয়, সব কিছু আসে, আর আমাদের ছেলে গুলি করে মারবে। দেশটাকেও ও করেছে না স্বাধীন, করিয়ে দেশের 30 লক্ষ বাঙালি রক্ত দিছে, মা বোনি ইজ্জত দিছে। আর সেই বাংলাদেশে আমার জন্ম। আমি দেখছি সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই সময় ক্লাস 6 পড়িয়ে। এটা আমি দেখেছি। আমরা বহু লোককে আশ্রয় দিছে, বটেঘাটায় বাড়ি, দাকু বটেঘাটায়, হিন্দু এলাকায় বাড়ি, হরণ নদীর বাড়ে। প্রথম আমি একজন শহীদের মা, আমার সাথে ছেলেও এসেছে। এখানে একসময় পড়াশোনা করেছি, দেখেছি এখানকার আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশের মতো এখনকার বর্তমান সেই পরিস্থিতি নাই। কিন্তু মাঝখানে যে পরিস্থিতি, আমরা এখানে আসতেই পারি নাই। এখন সুযোগ হয়েছে দুটা কথা বলার। আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ ৭১ টিভিকে এবং এদেশের যত আপামর ছাত্ররা এই অসহযোগ আন্দোলনে নেমেছে, তাদের প্রত্যেক মাকে আমি শ্রদ্ধা জানাই এবং প্রত্যেক সন্তানকে আমি সম্মান করি। এই জন্যই তারা আজকে আমাদের হাতে একটা নতুন প্রজন্ম, নতুন একটা দেশ তুলে দিয়েছে। এই প্রত্যাশায় রাখি এবং আমরা সামনে যেন নতুন সংস্কার দিয়ে আগমন করতে পারি, এই প্রত্যাশাই করি। আমাদের এই প্রজন্মটা 15টা বছর থেকেই আমরা শোষিত হয়ে আসছি। আমাদের কোনো স্বাধীনতা ছিল না, স্বৈরাচারের কবলে আমরা ছিলাম। এখন আমরা অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমরা স্বাধীন। আমরা যে কোনো জায়গায় যে কোনো বিষয় ঘটুক, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা গণ হোক, আমরা চাইলেই প্রতিবাদ করতে পারতেছি, আমরা চাইলেই বিচার আদায় করতে পারতেছি। এখানে আমাদের কেউ দামায় রাখে নাই। আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি যে এখন আমাদেরকে গুলি করার নাই, কেউ লাঠি চার্জ করার নাই। তাই আমরা অনুভূতিটা আসলে বললে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের কাছে দাবি হলো এটাই যে আপনাদের যদি সময় লাগে, আমরা ছাত্র সমাজ সময় দিতে রাজি আছি, কিন্তু আপনারা আমাদের এই সুন্দর বাংলাদেশটা গুছিয়ে দেন, দুর্নীতি মুক্ত করে দেন। যে যে সেক্টরে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেন। কোনো জায়গায় যদি স্বৈরাচারের কোনো একটা ছাপ না থাকে, কোনো ছিটাফোটা না থাকে, সেই ব্যবস্থা করেন। আর আমাদের একটা স্বাধীন, সার্বভৌম, সুন্দর বাংলাদেশ উপহার দেন। এই যে এতদিনের যে এই কষ্ট, এত মৃত্যু, এত মারামারি, এত
এত কিছু হলো, এটার একটা উদযাপন আমরা বলতে পারি, বা তাদেরকে স্মরণ করা, 1 মাস আগে আমাদের কি ঘটে গেছিল সেটাকেই স্মরণ করার জন্য আসলে আজকে এখানে আসা। যারা এখনও চিকিৎসা পায়নি তাদেরকে অবশ্যই আমাদের সমন্বয়ক ভাইয়েরা যারা আছে বা যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই জানাতে হবে যে কারা কারা এখনও, আর তারা লিস্টও করছে যে কারা কারা এখনও চিকিৎসা পায়নি। তো অবশ্যই তারা যদি অরিজিনালি এই আন্দোলন থেকেই আহত হয়ে থাকে তাহলে অবশ্যই তারা চিকিৎসা পাবে। এই বিজয় আল্লাহর রহমত ছাড়া হতো না, কারণ এমন একটা পর্যায়ে আমাদের চলে গিয়েছিল যে আমাদের ভাইদেরকে হত্যা করেছে এবং আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে কেমন যেন একটা দড়ি দিয়ে টেনে আমাদেরকে ঘর থেকে বের করা হয়েছে। আজকে সেই বিজয়ের উপস্থাপনায় আজকে আমরা এসেছি এখানে রাজু ভাস্কের সামনে। আমরা সেই বিজয় আজকে 5ই সেপ্টেম্বর আমরা বিজয় উপভোগ করার জন্য এসেছি। আমরা দেখেছি একজন ভাই হারা বোনের আর্তনাদ, আমরা দেখেছি সন্তান হারা মানুষগুলোর আর্তনাদ। পুলিশ তার নির্বিচারে আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছিল। আমরা সেই বিষয়গুলো দেখে নিজেকে ঘরে আর আটকে রাখতে পারিনি। আজকে আমরা এসেছি সেই বিজয়কে উপভোগ করার জন্য এবং সারা বিশ্বকে জানান দিতে এসেছি, এবং সারা বিশ্ব যেন আমাদের এই সমন্বয় ভাইদেরকে অনুসরণ করে দুর্নীতির বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে যেন সবসময় ভূমিকা রাখতে পারে, প্রতিবাদ করতে পারে। আজকে আমি নির্মল নিঃশ্বাস নিতে পারতেছি।